জ্যোতিষ বিদ্যাটা কি, মানে জ্যোতিষ বলতে আমরা কি বুঝবো? জ্যোতিষ বলতে কি বলতো, এটা হচ্ছে একটা শাস্ত্র। এটা আজকে থেকে না, অনেক মানে পরম্পরা থেকে এটা হয়ে আসছে। দেখবে মানে আগের দিন থেকেই দেখবে, যখন একটা মানে কি বলবো, আমরা যদি একটু পুরাণ শাস্ত্রের দিকে যাই বা হয়তো একটু যে কোনো একটু শাস্ত্রের দিকে যদি যাই, দেখবে জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু বরাবরই আছে। কারণ এই যে অমাবস্যা, পূর্ণিমা তিথি, এগুলো কিন্তু জ্যোতির্বিজ্ঞানী থেকেই কিন্তু আসে। এটা একটা সায়েন্সও তোমরা বলতে পারো। তো এইখানে এই যে আমরা যে তিথি নক্ষত্রে আমরা জন্মেছি, সেটা দিয়েই কিন্তু আমাদের ভাগ্যটা গণনা, যে আমরা এই কোন কোন তিথিতে আমরা জন্মে, সেটা আমাদের ভালো হবে কি খারাপ হবে, এটা সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্র থেকেই কিন্তু আমরা জানি। জ্যোতিষশাস্ত্র বিশাল বড় পাঠ, খুব শিক্ষা নিয়ে একটা শাস্ত্র, এবং যে যেভাবে এটা অভিজ্ঞতা অর্জন করতে পারে। এখন তো জ্যোতিষশাস্ত্র মানে বুঝতে পারছো, সেই আগের যে একটা শাস্ত্র বিদ্যা, সেই জিনিসটা এখন এটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। তো এখনো মানে ভালো ভালো পণ্ডিত যারা আছেন, যারা আমরা জ্যোতিষশাস্ত্র দেখে অনেক উপকার পেতে পারি। মানে আমাদের ঠিকুজি বলো, পুষ্টি বলো, এগুলো প্রত্যেকটা মানুষের করা উচিত। তার জীবনের ভালো মন্দ সবটা কিন্তু জ্যোতিষশাস্ত্র দিয়েই জানা যায়। এটা একটা খুব পুরানো শাস্ত্র, মানে এটা বিজ্ঞানসম্মত একটা শাস্ত্র। শনি প্রভাব পড়লে কি হবে? শনি হচ্ছে, দেখো শনি সে কিন্তু একটা দেবতা, ঠিক আছে। শনি মানেই কিন্তু আমরা যে ভয় পাই, শনি মানেই যে আমরা যেই শনির দশা ধরেছে তার মানে আমাদের এবার স্বর্ণ যায়, সব সময় কিন্তু তা না, ঠিক আছে। শনি সাধারণত আমাদের থাকলে 18 বছর থাকে। তো এবার শনি কিন্তু আহ যদি আমাদের ভালো জায়গায় থাকে, ও যে সবসময় আমাদের খারাপ দেবে তা না। কিন্তু শেষ রাহু যেমন কি করে, একদম মেরে দেবে তোমাকে। রাহুর খারাপ প্রভাব পড়লে সে একদম মেরে দেবে। শনি কিন্তু প্রাণে মারবে না, সে কিন্তু খুব ঘুরাবে, ঠিক আছে। ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু শেষে কিন্তু সে কিছু দিয়ে যাবে। তো আমাদের শনি শনি হচ্ছে খুব ন্যায় নীতি। উনি কিন্তু খুব ন্যায় নীতি দেবতা, ঠিক আছে। শনির কাছে কোনো মানে যখন কারোর শনির দশা চলছে, বা দশম ঘরে যদি কারোর শনি থাকে, দশম ঘর থেকে আমাদের কর্মের ঘরে বিচার করা হয়, তখন একটু আমাদের কর্মের সমস্যা, এবং তখন কিন্তু খুব সৎ বা নিষ্ঠ বা একটু শনি দেবতার আরাধনা করলেই কিন্তু আস্তে আস্তে কিন্তু শনির প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। তো শনি থাকলে কি হয়, ওই একটু ফিনান্সিয়াল দিক থেকে প্রবলেম, যদি কর্মের ঘরে থাকে, শনি দশা চললে সেই সময় একটু মানে মানে খারাপ মিথ্যা বা কথা, এগুলো একটু কথা, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হয়, একটু শনিদেবের জপ টপ, শনিবারটা নিরামিষ খাওয়া, এগুলো করলে শনির প্রভাব কমে যায়। মানে শনি বলে অতটা ভয় পাবো না, মানে রাহু যতটা খারাপ এফেক্ট ফেলে। আচ্ছা, ঠিক আছে। আমি শুনেছি ধরুন শনি হচ্ছে মানে সাত্ত্বিক দেবতা, মানে শনি মানুষ চিনিয়ে দেয়। শনি যে বলুন যে শনি 7.5 যখন হয় তখন, হ্যাঁ, শনি 7.5 চলছে মানে তখন একটু লাইফে প্রবলেম আসে। ওই যে বললাম, ওই সময় একটু ভালোভাবে চলতে হবে। মানে হচ্ছে মিথ্যা কথা না বলা, কাউকে ঠকানো না, কারোর সাথে খারাপ ব্যবহার না করা। মানে ওই সময় শনিদেবের মানে ভালো হিসাবে নিলে ভালো, খারাপ হিসাবে নিলে মনে করো শনি টিকা হচ্ছে, ঠিক আছে, তখন একটু শনি দেবতার যদি আরাধনা করা যায়, তাকে যদি একটু পূজা অর্চনা করা যায়, তার প্রতি যদি একটু নরম হওয়া যায়, এবং নিজেকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থেকে একটু গরিব দুঃখীকে যদি একটু কিছু দান করা যায়, মন্দিরে পুজো দেওয়া যায়, মানে যে আর শনি না খুব মানে কি বলবো, যে নিচু শ্রেণী, ধরো নিচে যে আর কি মানে লেবার শ্রেণী যারা, ঠিক আছে, তাদেরকে প্রজাদেরকে কিন্তু শনি দেবতা কিন্তু খুব ভালোবাসে। আর সেই প্রজাদের বা নিজের আমার বাড়ি কাজ করছে সেই কাজের লোকদের কিন্তু যদি কোনো অপমান করা হয় বা তাদের যদি সেই মতো প্রাপ্য হয়, শনি দেবতা কিন্তু তখন খুব রুক্ষ হয়ে যায়। এবার তখন যদি তার 7.5 চলছে আর সে এই কাজগুলো করছে, তখন তার উপরে খারাপ প্রভাব ফেলবে। আর ঠিক তার উল্টোটাই, সেই সময় যদি আমি একটু শনি দেবতার আরাধনা করি, একটু আমি ভালো কর্ম করি, ভালো কাজ করি, তখন কিন্তু ঠিক তার তার কৃপাটা কিন্তু আমার কাছে আসবে। তো শনি 7.5 মানেই ভয় পেতে হবে তা না। ওই যে আমি প্রথমে বললাম, উনি কিন্তু দেবতা, উনি কিন্তু রাক্ষস নন যে আমাদেরকে মেরে দেবে। তো দেবতাকে কি, তাকে তুষ্ট করতে হয়। সেই সময় তার ভালো কাজগুলো, তার ন্যায় নীতি কাজগুলো দেখে করলে আমাদের সেটা ভালো হয়। ঠিক আছে। পাথর কি সত্যি কাজ করে? দেখো, এটা একটা খুবই একটা মানে প্রশ্ন। পাথর কাজ মানে এখন দেখো, সিমেন্টের পাথর বেরিয়েছে, প্লাস্টিক পাথর বেরিয়েছে, অরিজিনাল যে রত্ন সেইটা তোমাকে খুঁজে পেতে হবে। দুটো তোমার কাজ করবে, এক হচ্ছে ভালো জ্যোতিষী, অভিজ্ঞতাপূর্ণ জ্যোতিষী, যে সঠিক বিচার করবে আমাদের, সঠিক আমার জন্মছকটা বিচার করবে, এবং সঠিক যদি আমাকে গাইড দেয়, ঠিক আছে, সঠিক যদি রত্ন পাও, একদম কথা বলবে। আর যদি আমি কাছে, এখন তো বিভিন্ন রকম সিনথেটিক মাল বেরিয়েছে, ঠিক আছে, ভালো জায়গা থেকে টেস্টেড মাল, ভালো কোয়ালিটির মাল, তুমি পড়লে 3 মাসের মধ্যেই তুমি রেজাল্ট পেয়ে যাবে। তো এটা একটা যেমন হচ্ছে, যেমন সঠিক বিচার চাই, সঠিক স্টোন চাই। আমি যদি এখন ডুপ্লিকেট স্টোন করি, আমি যদি প্লাস্টিকের স্টোন করি, সিমেন্টের স্টোন, রত্ন চিরাটা খুব মানে ভালো দোকান থেকে ভালো সার্টিফিকেট দেখে স্টোনে দেবে। এখন খোলা বাজারে কম দামে পাওয়া যাচ্ছে। আর এমন মানে এত মানে মানে কি বলবো, আসলের সঙ্গে এতটা ওরা মিল করে, মানে ডুপ্লিকেট স্টোন চেনাই মুশকিল। ঠিক আছে। তো সঠিক স্টোন হলে, সঠিক বিচার হলে কাজ করে, সেটা নিজেই বুঝতে পারে 3 মাসের মধ্যে। আর আরেকটা হচ্ছে পাথর তো কাজ করে, তার থেকে যদি সেই
মানে আমাদের জ্যোতিষশাস্ত্রে বলছে যে পাথরে নাকি 75% কমছে যে খারাপ গ্রহের প্রভাব। সেটা যদি আমি জপ তপ করতে পারি, অ্যাক্টিভ ভাবে ভগবানের আরাধনা করতে পারি, তাহলে 90% কমে যাবে। আচ্ছা, তো এইবার সেই মতন আমাদের সেইভাবে জপ তপটা করতে হবে, সেইভাবে ঠাকুর আরাধনা করতে হবে। আমি ঠাকুর পুজো করতে করতে টিভি দেখছি, ঠাকুর পুজো করতে করতে আমি অন্য কথা চিন্তা করছি, কার কাছে টাকা পাবো চিন্তা করছি, তাহলে কি হবে? আমি 5 মিনিট করবো, 2 মিনিট করবো, কিন্তু এখন অ্যাক্টিভ ভাবে করবো। তো সেরকম ভাবে যদি কেউ জপ তপ করে, সেটাও ভালো কাজ দেবে। বিভিন্ন জব টব এখন তো মার্কেটে অনেক জ্যোতিষী রয়েছে, ট্রেনে বাসে সব জায়গাতে এরকম জ্যোতিষীর কোনো অভাব নেই। তা আমরা ভালো অ্যাস্ট্রোলজারটা চিনবো কি করে? যে আমি ধরুন এনার কাছে যাবো যে ইনি ভালো অ্যাস্ট্রোলজার, আমি তাকে চিনবো কি করে, মানে চিহ্নিতকরণটা কি করে করবো? এটাও একটা খুব ভালো প্রশ্ন করেছো, ভালো জ্যোতিষী চিহ্নবো কি করে। দেখো, একটা বলে না যে অসৎ সঙ্গে নরকবাস আর সৎসঙ্গে স্বর্গবাস। তুমি যখন ভালো ভালো চিন্তা করবে, ভালো মানুষের দিকে দেখবে, দেখবে তোমাকে ঈশ্বর ঠিক আস্তে আস্তে ঠিক ভালো মানুষের সঙ্গে পরিচয় করে দেবে। এবং তুমি যে জ্যোতিষীর সঙ্গে প্রথম তার প্রেডিকশন নেবে, বা প্রথম গিয়েই তো তাকে তুমি করবে না, আগে কোনো জ্যোতিষের পরিচয় পেলে তুমি তার লাইভ দেখবে, তার সাথে কথা বলবে, বা তার হয়তো একটা জেনারেল রিডিং তুমি নেবে, সেখান থেকে তুমি কিছু না কিছু হলেও একটু ভরসা পাবে। ঠিক আছে, তখন দেখা যাচ্ছে, এবার দেখো জ্যোতিষী মানে সেও তো একটা মানুষ, একটা শাস্ত্রটা অর্জন করেছে। এবার একটা জ্যোতিষী সে তার কি বলবো, তার ক্ষমতা অনুযায়ী, তার জ্ঞান অর্জনই সে অর্জন করেছে। এবার এই না যে জ্যোতিষী মানে যে সে ভগবান। একজন বিরাট জ্যোতিষী রয়েছে, একজন ছোট জ্যোতিষী আছে, সব জ্যোতিষ সঙ্গে। এবার দেখতে হবে আমার কার থেকে আমি ভালো রেজাল্ট পাচ্ছি, যে তার সঙ্গে আমি কথা বললাম, তার সঙ্গে হয়তো একটু জেনারেল রিডিং নিলাম, তার কিছু লাইভ দেখলাম, তার কমেন্ট দেখলাম, সেখান থেকে কিছুটা তুমি বুঝতে পারবে যে এই জ্যোতিষী কেমন কি না। ঠিক আছে। আচ্ছা, বলছি যে মানে ভালো যে রত্ন সেটা আমরা কি করে বুঝবো? মানে আমি যতদূর শুনেছি এখন বিভিন্ন জায়গায় রত্নের মানে গ্র্যাভিটি কার্ড দিচ্ছে, কিন্তু আমরা আসল যেটা সেটা কি করে চিহ্নিতকরণ করবো? দেখো, ভালো রত্ন খারাপ রত্ন চেনা এটা সত্যি খুবই চেনা, মানে আমরাও অনেক সময় হয়ে যায়, মানে চিনতে গেলে না এমন আসলের সঙ্গে এমন করে দেয়। তবু যেগুলো বড় বড় যেসব দোকান আছে, বা যেটা মানে ভালো যা জ্যোতিষী, তাদের কাছে কিছু মাল ভালো থাকে, বা অবশ্যই সার্টিফিকেট দিকে নিতে, এবং সেই দোকানের যে আছে, যে সেই দোকানের লাইসেন্স আছে বা সার্টিফিকেট আছে, সেই ভাবে নিলে টেস্ট করে তার যে সার্টিফিকেট দেবে সেটা দেখলেই হবে। আর একটা ধান করলে তুমি 3 মাসের মধ্যে বুঝতে পারবে সেই স্টোন কোনো এবার হচ্ছে কিছু কিছু দোকান কিন্তু গ্যারান্টি দিয়ে দেয় যে স্টোনে কোনো ডিফেক্ট হলে, কোনো কিছু সমস্যা হলে তারা চেঞ্জ করে দেবে। এরকম ভালো দোকানে দেখে যেতে হবে, বা ভালো জ্যোতিষীর কাছ থেকে নিতে হবে। স্টোন তোমার এখন প্লাস্টিকের স্টোন বিক্রি হচ্ছে, সিমেন্টের স্টোন বিক্রি হচ্ছে, আর অবশ্যই ভালো স্টোনের দাম তার তো দাম হবে। ঠিক আছে, এবার সবসময় যে একদম দামিটাই যে ভালো হয় তা না, কিছু মানে ওই স্টোনের মধ্যে কিছু, কিন্তু আমি যে প্লাস্টিক আর সিমেন্ট বাদ দিয়ে স্টোন তোমার হচ্ছে খুব কোয়ালিটিওয়ান, সেটাকে আরো পালিশ করে বিশাল খুব করে সেটাকে আরো খুব চকচকে করে দেয়, সেটা একটু হাই রেট ফেলে। যতটা হাই রেট বলছে, যতটা যে 10,000 টাকা রতি, প্রবাল এখনো অত টাকা রতি হয়নি। ঠিক আছে, প্রবাল এই দেখো, প্রবালের রতি আমি এখন তাহলে এই পুরো বিজনেসে বেরিয়ে আসতে হচ্ছে, মানে জ্যোতিষ যে স্বাস্থ্যটা সেটা থেকে কিন্তু বেরিয়ে আসছি পুরো পাথর। তো এটাই আমি শর্টকাটে একটাই কথা বলতে চাই, যে দেখো রত্ন, সঠিক রত্ন চেন সঠিক দামে কেন। ঠিক আছে, যে একই রত্ন দেখাচ্ছে একজনা 2,000 টাকা রতি পড়ছে আর আমি 200 টাকা রতি পড়ছি, তাহলে এখানে কি করে হবে বলো? 2,000 টাকার রতির মাল আর 200 টাকার মাল, তো এখন 200 টাকাটা কি সিমেন্টের মাল, কি প্লাস্টিক মাল, কি সিনথেটিক মাল, তা সেটার কি কাজ দেবে? 2,000 টাকার রতি মানে দেখা যাচ্ছে তার তো একটা নিশ্চয়ই কাঠ থাকবে, তার একটা ক্রান্তি থাকবে, তার কিছু তুমি স্টোন দেখলেই যার কোনো অভিজ্ঞতা সেও বুঝতে পারে, ভালো মন্দটা যখন দেখবে কিছুটা হলেও বুঝতে পারে। এই জন্য এটা কিনতে গেলে আমি যে বললাম, ভালো মানে অনেক সময় জ্যোতিষীদের কাছেও থাকে, যদি কোনো ভালো জ্যোতিষী পাও, বিশ্বস্ত জ্যোতিষী বা তার অভিজ্ঞতা জ্যোতিষী, তার কাছে কিছু মাল ভালো থাকতে পারে, আর না হলে ভালো দোকান থেকে কিনে। পুষ্টি মিলেও বিয়ে হচ্ছে, তারপর ডিভোর্স কেন হচ্ছে? এবার এই কথাটাই আসি, ওই যে বললাম এখন রাস্তাঘাটে, ট্রেনে, বাসে, মাঠে ঘাটে গজিয়ে গেছে জ্যোতিষী। সঠিক জ্যোতিষীর কাছে, আগেই বলেছি, সঠিক জ্যোতিষীর কাছে সঠিক বিচার করতে হবে, সঠিক ম্যাচ করতে হবে। সেখানে কখনোই ম্যাচ করেনি, কোথাও না কোথাও প্রবলেম থাকবে। আমি নিজে প্রেডিকশন করেছি, দেখাচ্ছে তার ছোটবেলায় পুষ্টি করেছে, সে অষ্টমে মঙ্গল আছে। মানে আমি কোনো এক মাস্টারমশাই দেখেছিলাম, স্কুলের হেডমাস্টার, ছোটবেলায় করেছে। আমাদের মানে মাঙ্গলিকের দিকে যদি আসি, তো মাঙ্গলিকের তো অনেকগুলো ভাগ আছে। ধরো যদি লগ্নের প্রথমে মঙ্গল থাকে মাঙ্গলিক, সেকেন্ডে থাকলে মাঙ্গলিক, চতুর্থে থাকলে মাঙ্গলিক, মানে সপ্তমে, এই অষ্টমে, 12-এ, এগুলো থাকলে মাঙ্গলিক। তো প্রত্যেকটা ঘরের মঙ্গলের যে প্রভাব
সম্পূর্ণ কিন্তু আলাদা 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 তার প্রভাব বিস্তার করবে। ঠিক আছে, মানে আমাদের যে মঙ্গল থেকে যে ক্ষতিটা যেটা হয় মঙ্গলের, যে আমাদের বিশেষ করে আমাদের দাম্পত্য জীবনে, বিবাহিত জীবনে, আর একটা আমার নিজের লাইফেও আমি বলি, মঙ্গল দোষ মানে আমরা ধরেই নিই যে আমাদের দাম্পত্য জীবনের সমস্যা। মঙ্গল দোষ কিন্তু শুধু যে দাম্পত্যের সমস্যা করে তা নয়, এটা কিন্তু কেরিয়ারও প্রচন্ড বাধা করে। তার মধ্যে সপ্তম আর অষ্টম ঘরের মঙ্গলটাকে সাংঘাতিক হিসাবে দেখা। সপ্তম ঘরে মঙ্গল থাকলে পার্টনারের সাথে ডিভোর্সও হয়ে যেতে পারে, আর অষ্টম ঘরে থাকলে লস্ট হয়ে যেতে পারে, যেটা আমরা মেয়েদেরকে বলি বিধবা যোগ। শুধু যে মেয়েদের ক্ষেত্রেই বিধবা যোগ হয় না, সেম ছেলেদেরও কিন্তু হতে পারে। ছেলেদের সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, সে সময় একটু হস্তরেখাও আমাদের দেখতে হয়, যে তার আয়ু রেখাটা দেখতে হয়। ঠিক আছে, আয়ু রেখা কেমন আছে, অষ্টমে মঙ্গল যদি থাকে বা সপ্তমে মঙ্গল যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু হয় ডিভোর্স, না হলে পার্টনারকে হারাতে হবে। সেই সঙ্গে মঙ্গলের প্রভাবটা দেখে, যদি আবার মঙ্গলের সঙ্গে যদি দেখা যাচ্ছে বৃহস্পতি থাকে, রাহু থাকে, তাহলে আবার অনেক সময় মঙ্গলের প্রভাবটা কিন্তু কমে যায়। সেখানে যদি শনি থাকে তার প্রভাবটা বেড়ে যায়। সেই যদি আবার দেখা যাচ্ছে দশা চলছে, বিয়ে হলো, মাঙ্গলিক আছে, মঙ্গল দশা চলছে, সেক্ষেত্রেও কিন্তু খুব খারাপ প্রভাব দেবে। তো যে কথাটাই তোমার আসছিলাম, তুমি বলছিলে যে কুষ্টি মিলেও কেন ডিভোর্সটা হচ্ছে। তো এইখানটা হচ্ছে সঠিক হয়তো ম্যাচটা হয়নি, অবশ্যই কোথাও না কোথাও সঠিক জ্যোতিষের থেকে সেটা ম্যাচ হয়নি। সঠিক অভিজ্ঞতাবান জ্যোতিষী যদি কুষ্টি ম্যাচ করে, তার প্রেডিকশন করে যদি ম্যাচ করে দেয়, কখনোই এটা হতে পারে না। এবার দেখা যাচ্ছে যার কোনো অভিজ্ঞতা নেই, সে মানে অনেকে আছে যে আমাদের যে ছক আমরা বিচার করি, একটা নেটাল চার্ট থাকে, একটা নবাংশ ছক থাকে। নেটাল চার্টে যখন আমরা কোনো সমস্যায় পাচ্ছি না, অনেকে নেটাল চার্টটা দেখেই ছেড়ে দেয়। না, নবাংশ চার্টটাও কিন্তু বেশি ইম্পর্টেন্ট হয়। কেন, আমাদের জন্মানোর 10 থেকে 15 মিনিটের মধ্যে নবাংশ ছকটা কিন্তু বিচার করা। এবার দেখছি আমরা নেটাল চার্টে সেই প্রবলেমটা আমরা পাচ্ছি না, হয়তো বলে দিল না এর কোনো মঙ্গল দোষ নেই, কিন্তু নবাংশ ছকে তার মঙ্গল দোষ আছে। তার মানে কিন্তু ওই মঙ্গল মানে নেটাল চার্টের থেকে, মেন চার্টের থেকে নবাংশ চার্টে কিন্তু বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয়। নেটাল চার্টে নেই, নবাংশ চার্টে আছে, তার মানে মাঙ্গলিক দোষ আছে। আর সেই মাঙ্গলিক দোষ এবার দেওয়া আছে, যিনি হয়তো এ করেছেন তিনি হয়তো নেটাল চার্ট দেখেছেন না মঙ্গল দোষ নেই, ঠিক আছে মিলে যাবে, কিন্তু নবাংশ চার্ট তিনি দেখলেন না। দুটো চার্ট ভালো করে দেখে, দুটো চার্ট ম্যাচ করিয়ে প্রেডিকশন করলে কখনোই ডিভোর্স হবে না। আর না হলে বলে দেবে এ বিয়ে হবে না। ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাপার। দোষ কাটানোর কি কোনো উপায় আছে? হ্যাঁ, পিতৃদোষ আমরা যেটা বলি যে রবির থেকে ওটা বিচার করা হয়, শনির থেকে ওটা বিচার করা হয়। ঠিক আছে, তো পিতৃদোষ প্রথমত তো যে আমরা যে তর্পণ করি, পিতৃতর্পণ করি মহালয়ের সময় যে অমাবস্যা, সেটা তো করতেই হবে। আর অমাবস্যাতে মানে অমাবস্যা পূর্ণিমাতে যদি কোনো মন্দিরে, মায়ের মন্দিরে, ঠিক আছে, যে ফুড ডোনেট করতে হবে, মানে দেখা যাচ্ছে ওখানে যারা গরিব ভিখারি আছে তাদেরকে কোনো খাদ্য দান করলো, মন্দিরে প্রসাদ দান করলো, এরকম। বা নিজের বাড়িতেও যদি এরকম 5টা অমাবস্যা বা পূর্ণিমা দেখে যদি ব্রাহ্মণ ভোজন করা হয় রবিবার করে, ঠিক আছে, তো সেক্ষেত্রেও কেন রবিকে তো যেহেতু আমাদের পিতা হিসেবে দেখা হয়, ঠিক আছে, এই জন্য যদি রবিবার করে খুবই ভালো, তো ওই ব্রাহ্মণদের ভোজন দিলেও অনেকটা পিতৃদোষ কমে যায়। পিতৃদোষটা বেশিরভাগ পূর্বপুরুষের থেকে দোষটা আমাদের আসে। দেখা যাচ্ছে আমাদের বংশে কোনো মানে বংশের কোনো আর কি আমাদের পিতৃপুরুষরা কেউ হয়তো কোনো অন্যায় করলো, বিশেষ করে দেখা যাচ্ছে আগের দিনের জমিদাররা যে দেখবে যে কোনো বিধবা সম্পত্তিকে নিয়ে নিয়েছে, কোনো অসহায় নারীকে কোনো অত্যাচার করেছে, তার সম্পত্তি কেড়ে নিয়েছে। ওই ওই হয়তো তারা ওই সময়টা কাছে বলে এককালীন জমিদারের বিশাল অবস্থা ছিল, তারপর জমিদারি করে গেছে, কেন জানো, ওই পাপের থেকে। কিন্তু এবার ওই পাপটা কিন্তু তার বংশ পরস্পর কিন্তু হতেই থাকে, তার নাতি তার ছেলেরা কিন্তু ওই এফেক্টটা কিন্তু পড়তেই থাকে। তো ওই ঘরের আমাদের ছক আছে, ছকটা বিচার করলে বোঝা যায় যে পিতৃদোষ আছে কি না আছে। তো পিতৃদোষটা এইভাবেই আস্তে আস্তে কাটাতে হয়, আর অবশ্যই রবির একটা গাইড নিতে হয়। রাহুর সমস্যা হলে কি কি হতে পারে? রাহু রাহু আর কেতু দুই ভাই, আমরা তো জানি রাহু আসেই নাশ করতে। আবার রাহু রাহু যে আবার সবসময় যে খারাপ, ধরে রাহু আবার পাওয়ারফুল, যদি ও যদি আবার ভালো জায়গায় যদি থাকে রাহু, যেমন দশম ঘরে যদি থাকে, লগ্নে যদি থাকে, জন্ম দশায় যদি রাহু যদি হয়, তখন কিন্তু সেই জাতক বা জাতিকার কিন্তু খুব পাওয়ার থাকে। পাওয়ার মানে কি, যখন আমি কোনো রাজনীতিতে যাব বা আমি কোনো বড় অফিসার র্যাঙ্কে যাব, তখন কিন্তু আমার রাহু স্ট্রং হওয়া চাই। তখন এই যে সবসময় যে এই যে বললাম সব গ্রহই যে আমাদের খারাপ দেয় তা না, খারাপ জায়গা আছে, সেই খারাপ জায়গায় যদি থাকে তখন সেটা খারাপ হয়। যেমন কারো যদি 9th হাউসে রাহু থাকে, ভাগ্যের ঘরে যদি রাহু থাকে, তার কিন্তু বিবাহিত মধ্যে কেস চলে আসবে। আবার রাহু যদি দশম ঘরে থাকে, লগ্নে যদি থাকে, সে কিন্তু আমার চাকরি বাকরিতে কিন্তু খুব মানে ভালো বড় অফিসার হতে, সেখানে আবার রাহুর প্রতিপত্তি না থাকলে হবে না।
ঠিক আছে। তো রাহু দশা বা রাহুর অন্তর্দশায় যদি সেটা ঘর দেখে আমাদের বিচার করতে হয়, কিছু কিছু যেমন বললাম 9 ঘর আছে, তো সেকেন্ড হাউস আছে, এই কিছু কিছু ঘরে রাহু থাকা ভালো না, মানে সেকেন্ড হাউসে যেমন রাহু বা কেতু থাকলে খুব ধার দেনা লোন হয়ে যায়, তখন সেক্ষেত্রে রাহুর প্রতিকার করতে হবে। তো রাহু দশাতে দেখা যাচ্ছে খারাপ দশার মধ্যে যদি পড়ে যায়, তখন যে হঠাৎ দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, ওগুলো রাহুর প্রভাব খারাপ থাকলে ওগুলো হবে। তো সেটা তার জন্ম ছক দেখে বিচার করতে হবে। তো আরেকটা বলি, যদি কোনো বন্ধুদের যে কাছে রাহু তার খারাপ আছে, সে কোনো রিমিডি নিতে পারছে না, তার ক্ষমতা নেই বা সঠিক রিমিডিও খুঁজে পাচ্ছে না, যতক্ষণ রিমিডি না নিতে পারছে ততক্ষণ কিন্তু সে প্রতি সোমবার করে শিবের পূজা বা শিবের আরাধনা ওম নমঃ শিবায় বলে শিবের মাথায় বেলপাতা গঙ্গার জল চড়িয়ে এটা কিন্তু করতে পারে, সেখানেও রাহু দোষ হবে। মঙ্গলিক দোষে কি মানে মৃত্যু ভয় থাকে? হুম, অবশ্যই। ওই যে বলে না বিধবা যোগ আছে, অষ্টম ঘরে যদি মঙ্গল থাকে, কোনো পার্টনারের ধরো কোনো জাতিকা কোনো মেয়ে বিয়ে করলো কোনো মাঙ্গলিক ছেলেকে, আর আরেকটা কথা বলে রাখি, মাঙ্গলিক দোষ কিন্তু আমার যদি অষ্টম ঘরে মঙ্গল থাকে, তাহলে এটা আমার কিন্তু অবশ্যই মাঙ্গলিক ছেলেকে বিয়ে করতে হবে এবং মঙ্গল দোষ কাটিয়ে, মঙ্গল দোষ কাটানো বিভিন্ন রকম আছে, কুম্ভ বিবাহ আছে, এরকম বিভিন্ন রকম বিবাহ আছে, অশ্বত্থ গাছের সাথেও মেয়েদের বিয়ে হয়। অশ্বত্থ গাছকে কিন্তু মেয়েদের পুরুষ স্বামী হিসাবে দেখা হয়, ঠিক আছে। তো ওই বিয়ের আগে অশ্বত্থ গাছের সঙ্গে বিয়ে করে সেই গাছকে কেটে গঙ্গার জলে ভাসানো, এরকম বিভিন্ন রকম মঙ্গল দোষ, সেটা ব্রাহ্মণরা খুব ভালো বলতে পারে, বা জ্যোতিষীরাও বলে দেয়। তো এবার যদি ওই যে বললাম অষ্টম ঘরে যদি মঙ্গল থাকে তাহলে সেটা খারাপ হয়। এবার সেই দেখা যাচ্ছে সেই জাতিকা বিয়ে করলো কোনো ও হচ্ছে অষ্টম ঘরে ওর মঙ্গল দোষ আছে, ও জানে না। এবারে দেখা যাচ্ছে সেইভাবে ছক মেলানো হয়নি, কুষ্টি ভালো ছেলে দেখেছে বিয়ে দিয়েছে, কিন্তু সেইভাবে যে কুষ্টি ম্যাচ করে বা অনেক পরিবার আছে এখনো হয়তো অনেকে তারা তো জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে না, বিয়ে করে নিল, এবার সেইখানে দেখা গেলো ছেলের আয়ু কম আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে। আবার অনেকে এমনও আছে, মানে শনির বা রাহুরও পজিশন এমন আছে, আবার মঙ্গল দোষও যদি থাকে দেখা যাচ্ছে আছে, সেক্ষেত্রে আয়ু থাকলেও কিন্তু মৃত্যু হয়ে যাবে, আয়ু থাকলেও মানে ওই অশুভ গ্রহের এফেক্ট করে। তো ওই জন্য অবশ্যই মঙ্গল দোষ কাটাতে হবে। মাঙ্গলিক দোষে সপ্তম অষ্টমে বেশিরভাগ পার্টনার লস্ট হয়ে যায়। তো মঙ্গল দোষ কাটিয়ে সঠিক প্রতিকার করে, আর বিশেষ করে মাঙ্গলিক জাতক জাতিকরা আমি বলবো যতদিন বাঁচবে হনুমান চালিসাটা পড়ে যাবে, এটা অনেক এফেক্ট কমে যায়। আচ্ছা আমি বলছি, ধরুন বিয়ের, আমি জানি না আমার মাঙ্গলিক হয়েছে, আমি কোনোদিন অ্যাস্ট্রোলজারের কাছে যাইনি, কিন্তু কেউ তো সমস্যা ছাড়া কেউ যায় না। এবার ধরুন বিয়ের পরে কিছু সমস্যা হচ্ছে বা বউ চলে গেছে, তখন সে নানান জায়গায় যায়, হাত ফাত দেখায়, তো ধরুন তখন সে জানতে পারলো যে আমার মাঙ্গলিক রয়েছে, তো বিয়ের পরে কি এটা কাটানো যায়? অবশ্যই। এবার মঙ্গল দোষের যে প্রভাবটা বিয়ে করার সাথে সাথে হয় না, ঠিক বিয়ের 2-3-4 বছর পর থেকে প্রবলেমটা শুরু হয়ে যায়, ঠিক আছে। তখন দেখা একটা বেবি হয়ে গেছে, তখন তার সে সংসার ছেড়ে বেরিয়ে আসতে পারবে না, বা তখনই প্রবলেম গুলো শুরু হয়। তো তবে একটা কথা বলে রাখবো, অবশ্যই তখন সঠিক ভালো কোনো অ্যাস্ট্রোলজার কাছে যেতে হবে, সে অবশ্যই অ্যাডভাইস দিয়ে দেবে। তার যেসব গাইড গুলো আছে, যেসব পূজা জপ তপ গুলো আছে, সেগুলো করলেও প্রভাবটা অনেকটা কমে যায়। আর আর এখন দেখো, এখন এত জ্যোতিষ শাস্ত্র নিয়ে সবকিছু চারিদিকে এত কিছু হচ্ছে, এখন আমার মনে হয় না যে কোনো পরিবার আছে যে জন্মালে পুষ্টি করে না বা জন্মছক না ম্যাচ করে মানে বিয়ে হয় না। আমি সেটা তো আছে, এবার আমি বলি ওই যে বললাম, যখনই দেখবে লাভ ম্যারেজ করলো বা লাভ ম্যারেজ করে নিয়ে আসলো একটা অন্য সম্প্রদায় বা অন্য একই কাস্টের হলেও নিয়ে আসলো, কিন্তু সে জানলো আমার মাঙ্গলিক, তখন তো আর সেই তার মাথায় ওইসব ওই যে বললাম যখনই দেখবে যে প্রবলেমটা কাটানো যায়, সেটাই তার প্রতিকার করতে হবে। আর ওই যে বললাম মঙ্গল দোষ থাকলে তারা হনুমান চালিসাটা করবে, হনুমান চালিসা প্রতি মঙ্গলবার তো পড়বেই, এছাড়াও যদি কেউ প্রতিদিন যদি ওটা পড়তে পারে, আমাকে যে সবসময় যে স্নান করে ঠাকুর ঘরে পড়তে হবে তা না, আমি বাসে ট্রামে আমার কর্মের জায়গায় আমি যখনই সময় পাবো, আমি যদি না পড়তে পারি আমি কানে শুনতে পারি, ইউটিউব এখন তো কত রকম সুবিধা হয়ে গেছে, ইয়ারফোন দিয়ে আমি কানে শুনতে পারি, মানে মোটামুটি আমার টাচে থাকতে হবে হনুমান চালিসার সাথে। হনুমান চালিসা পড়লে পরে মোটামুটি মাঙ্গলিক অনেকটা মঙ্গল দোষ সময় থাকবে। আচ্ছা নমস্কার, আজকের পডকাস্ট এখানে শেষ। আবার তোমরা ভালো কমেন্ট করবে, আরো যদি কিছু তোমাদের জানার থাকে তোমরা আমাকে বলবে, আমি নিশ্চয়ই আবার দিদির সাথে যোগাযোগ করবো, আবার দিদিকে আমার চ্যানেলে নিয়ে আসবো। নমস্কার। পডকাস্ট উইথ শান্তনু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের সঙ্গে রয়েছে কৃষ্ণাদি। নমস্কার, আমি জ্যোতিষী কৃষ্ণা মন্ডল বলছি, আমার বাড়ি স্বরূপগঞ্জ নবদ্বীপে, মানে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে। তো আমি পেশায় একজন জ্যোতিষী, আমার জ্যোতিষ শাস্ত্র নেই আর কি, সবকিছু বৈদিক শাস্ত্রটাই আমি করি। তো